ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন এজি স্টোরি প্রেজেন্টস অশরীরী ও রহস্যজনক কিছু কথার এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের গল্প জীবন্ত পুতুল। লেখকের নাম বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। আজকের এই গল্পটি সম্পূর্ণভাবে একটি কাল্পনিক চরিত্রের ওপর অবলম্বনকারী একটি গল্প। আজকের গল্পের মধ্যে অনেক রকম অলৌকিক এবং অশরীরী কর্মকাণ্ড ঘটতে চলেছে। তবে আর বেশি দেরি নয়, গল্পটিতে প্রবেশ করা যাক। গ্রামের মানুষের চোখে ঘুম নেই। একটা অজানা আশঙ্কায় তারা সব সময়ই কেঁপে চলেছে। জীবন নিয়ে ছিনিমিনি, কখন যে কি হয় কিছুই বলা যায় না। সেদিনটা গোটাই কেটে গেছে ঝড় বৃষ্টিতে। রাতও অনেক হয়েছে। সোমার কাকু তার ঘরে বসে লেখাপড়া করছে। হঠাৎই তার মনে হলো সোমা যেখানে পুতুল রাখে সেখান থেকে কেউ যেন একটা বারান্দার দিকে চলে গেল। কিন্তু কে গেল? চোখের ভুল মনে করে আবার পড়ায় মন দিল। কিন্তু তার মনে হলো বারান্দার দিকে বাড়ির ভেতরে নিশ্চয়ই কেউ যেন একটা ঢুকেছিল। মন দিল আবার পড়াশোনায়, কিন্তু কিছুতেই তার মন পড়ায় বসতে চাইল না। সুতরাং দেখতেই হয়। পড়া ছেড়ে উঠে বারান্দায় গেল সোমার কাকু। সেখানে কাউকে দেখতে না পেয়ে যখন ফিরে আসছে, তখন ওনার নজরে এলো নদীর ধার দিয়ে এগিয়ে আসছে কয়েকটা মশালের আলো। খুব ভয় পেয়ে গেল সোমার কাকু। নিশ্চয়ই খান সেনারা টের পেয়েছে তাদের গ্রামে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে। রাতের অন্ধকারে তাই তারা আসছে আক্রমণ করতে। মুহূর্ত মাত্র আর দেরি না করে সে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। খবরটা গ্রাম্যয় রটে গেল। সবাই তৈরি হয়ে নিল আক্রমণকারীদের রুখতে। কেউ ঘরের চালে, কেউ বাড়ির বারান্দায়, আবার কেউ গাছের ওপর উঠে সকলেই সেই মশালের আলোগুলিকে দেখে নিয়ে সংকেত দিল। কিন্তু আলোগুলি যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে আর না এগিয়ে পিছন দিকে দৌড় দিল। দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে। তবু তারা অপেক্ষা করতে লাগলো, কারণ অনেকে ভাবলো এটা ওদের কোনো ফন্দি হতে পারে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যে যার ঘরে চলে গেল। ঝড় বৃষ্টি সব বন্ধ হয়ে গেছে। বারান্দার দিকে জানলা দুটো খুলে দিয়ে আলো নিভিয়ে শুতে যাবে, ঠিক তখনই সোমার কাকু লক্ষ্য করল বারান্দায় নেমে কে যেন সোজা বাড়ির ভিতর চলে গেল। ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে সোমার কাকু ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই শুনল নদীর ধারে বেশ কিছু পোড়া মশাল আর দুটো লাশ পাওয়া গেছে। গলা টিপে তাদের মারা হয়েছে। সন্ত্রস্ত গ্রামবাসীদের মনে প্রশ্ন জেগেছে, তারা কেউ নদীর ধারে তো যায়নি, খান সেনারাও আক্রমণ করেনি, তাহলে দুজন লোককে গলা টিপে মারলোটাকে? প্রশ্নের উত্তর খুঁজতে সারাটা দিন কেটে গেল। সন্ধে হতে না হতেই খবর এলো আক্রমণকারীরা দলে আরও ভারী হয়ে আসছে দুজনের মৃত্যুর বদলা নিতে। আজ অন্য পথ দিয়ে তাদের আসার সম্ভাবনা বেশি। যে কোনো সময়ে গ্রামে আক্রমণ করতে পারে তারা। সমস্ত মানুষ সলা পরামর্শ করে মেয়েদেরও বটি কাটারি নিয়ে তৈরি থাকতে বলল। কখন কি হয় কিছুই বলা যায় না। পুরুষরা সরকি, লাঠি, বল্লম নিয়ে বেরিয়ে পড়ল। সারা রাত তারা পালা করে পাহারা দিল, কিন্তু আক্রমণকারীদের কোনো পাত্তা নেই। দেখে শুনে গ্রামবাসীরা আরও শঙ্কিত হয়ে উঠল, কারণ তাদের কাছে সঠিক খবর ছিল যে আজ একটা হেস্তনেস্ত হবে। এখানে খবরটা দিল কে? তখনকার দিনে খবর দেওয়া চলে বলতে গেলে লোক থাকতো, যারা এই সমস্ত খবর আদান প্রদান করত। এক কথায় বলা চলে ঘরের শত্রু বিভীষণ। কি ঠিক না? চলুন আবার গল্পে প্রবেশ করি।
সবাই শঙ্কিত হয়ে উঠল, কারণ তাদের কাছে সঠিক খবর ছিল যে আজ একটা হেস্তনেস্ত তো হবেই। তবে কি ওরা অন্য ফোন দিয়ে আঁটছে? রাত ফুরিয়ে সকাল হতেই জানা গেল বৌদিঘির পাড়ে 5-6টা লাশ পড়ে আছে। সকলে যত না অবাক হলো, তার চেয়ে ভয় পেল আরও বেশি। কোথাও কিছু নেই, লাশগুলো পড়ছে কোথা থেকে? এবার আর তাদের রক্ষে নেই। খবর আসতেও দেরি হলো না। খান সেনারা দ্বিগুণ অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দিকেই ধেয়ে আসছে। ঠিক হলো সন্ধ্যের পরই বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা ছেলে ও মেয়েদের গ্রাম থেকে সরিয়ে ফেলা হবে। সোজা পাঠিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের হিলি সীমান্তে। সঙ্গে যাবে শক্ত সমর্থ কিছু ডাকাবুকো যুবক। অমাবস্যার রাত, তাই জঙ্গলের মধ্যে অন্ধকারও আরও বেশি। চারিদিকে যেন নিস্তব্ধ তাদের গ্রাস করে আসতে চলেছে। চতুর্দিকে শুধু ঝিঝি পোকার ডাক আর বন্যজন্তুর পায়ের শব্দ। এগিয়ে চলেছে শঙ্কিত ভয়ার্ত সেই গ্রাম্য মানুষগুলি। ভিটে মাটি ছেড়ে চলে আসবার জন্য সকলেরই চোখে জল। সশস্ত্র পুরুষরা পেছনেও আগে। এই জঙ্গলের পথটাকে আগেও দেখে গেছে তারা। সে চিহ্নিত করা পথ ধরেই এগিয়ে চলেছে সেই ছোট্ট দলটা। মাঝে মাঝে খুবই সন্তর্পণে টর্চের আলো ফেলে ওরা পথের নিশানা ঠিক করে নিচ্ছে, যাতে পুনরায় সেই পথ ধরে তারা ফিরেও আসতে পারে। সোমা কিন্তু তার প্রিয় ডল পুতুলকে আনতে ভোলেনি। এই পুতুল সোমার প্রাণ। ওরা প্রাণ বলতে কোনো পুতুল হবে ভাবতে পারেনি। ওর প্রাণের বন্ধু শাকিলা জলে ডুবে মারা যাওয়ার পর থেকে এই পুতুলটাকে সোমা আঁকড়ে ধরেছে। এখন পুতুলই ওর সবচেয়ে আপন ও কাছের বন্ধু। সেটা তার নিজের কাছেই সে রেখে দিয়েছিল। পথে ময়নাঘাটের শ্মশান, মিয়া বিবির কবর, জবাই দিঘি ও পুটে কালীর মন্দির পড়বে সেই পথের পাড়ে। আর এই মন্দির থেকে মাইল চারেক হাঁটতে পারলেই পশ্চিমবঙ্গের সেই হিলি সীমান্ত। অনেকটা পথ পেরিয়ে প্রায় শ্মশানের কাছাকাছি পৌঁছে দলটা একটু বিশ্রাম নিতে বসলো। সোমার কাকু পুতুলটাকে মাটিতে তার পাশে নামিয়ে বিশ্রাম নিতে বসলো। তারপর একটুর জন্য সে অন্যমনস্ক হতেই হঠাৎ তার মনে হলো গা ঘেঁষে কেউ যেন উঠে চলে গেল সামনের দিকে। একটা ঠান্ডা হাওয়া তাকে স্পর্শ করলো। আলো জ্বালার উপায় নেই, তাই সে বসে রইল। বিশ্রামের পরে আবার হাঁটার পালা। উঠবার সময় কাকু পুতুলটাকে নিতে গিয়ে দেখল সেটা নেই। গেল কোথায়? এবার আলো জ্বালাতেই হলো, কিন্তু কোথাও পুতুলটাকে খুঁজে পাওয়া গেল না। চারিদিকে কোথাও কোনো গাছপালার শব্দ নেই। কে এলো পুতুলটা নিতে? সত্যি প্রশ্নের ব্যাপার। পুতুলের দুঃখে সোমা চিৎকার করে কাঁদতেও পারল না, পাছে তার কান্না সীমান্তরক্ষীদের কানে যায়। বই কি, তার মা সোমার মুখটা চেপে ধরে অনেক কষ্টে সামলিয়ে ও বুঝিয়ে সকলের সঙ্গে এগিয়ে চলল। সোমা তার মায়ের কাঁধে মাথা রেখে সমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার পুতুলটি তার প্রাণ। সামনেই সেই শ্মশান। জোনাকির আলোগুলি জ্বলছে, নিভছে, শুধু ছোটাছুটি করছে, যেন মনে হচ্ছে রাতের অন্ধকারে মাঠের মধ্যে আকাশের তারাগুলি নেমে এসছে। সত্যি গ্রামের মধ্যে এরকম দৃশ্য দেখলে অনেকই মনটা ভরে যায়। হঠাৎই ওদের কানে এলো বাঁশঝাড়ের পাশ দিয়ে কারা যেন ওদেরই সঙ্গে হেঁটে চলেছে ক্রমাগত। ভয়ে সকলেই থমকে দাঁড়িয়ে পড়ল। তাহলে কি সীমান্তরক্ষী বাহিনী ওদের আশা টের পেয়েছে? নিঝুম নিস্তব্ধ রাত, কোথাও আর কোনো সাড়া নেই। কিন্তু অতগুলি আলো ও পায়ের শব্দ তাদের সামনে এলো কোথা থেকে?
আলোগুলি যেন বাতাসে ভাসছে এবং নিভছে আর জ্বলছে। কর্কশ স্বরে একটা পেঁচা ডাকতে ডাকতে ওদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আলোগুলি কি কোনো জন্তু জানোয়ারের জ্বলন্ত চোখ? আচমকা একটা অট্টহাসিতে সমস্ত জঙ্গলটা কেমন যেন জীবন্ত হয়ে উঠল। ওদের মনে হলো চার ধারে যেন অট্টহাসি আছড়ে পড়ছে। ছোট্ট দলটার কারো মধ্যে যেন প্রাণ নেই, যেন অস্বাভাবিক স্তব্ধতা গ্রাস করেছে সব্বাইকে। অন্ধকারের মধ্যে সেই আলোগুলি ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে, যেন শুকনো পাতার মধ্যে দিয়ে অনেকগুলি মানুষ একসঙ্গে তাদের দিকে ধেয়ে আসছে। সোমা তার মাকে আঁকড়ে ধরে মা বলে চিৎকার করে উঠতেই সোমার কাকু মরিয়া হয়ে টর্চ জ্বেলে ফেলল। সবাই দেখল কতগুলি ছায়ামূর্তি হাওয়ায় দোল খাচ্ছে, আর তাদের চোখগুলি বীভৎসভাবে জ্বলছে। ভূত, প্রেত, দৈত্য কি দানব বোঝার উপায় নেই। সোমা অত্যন্ত ভয় পেয়ে গেল। সোমার মা ক্রমাগত সোমাকে জড়িয়ে ধরে বলছে, ভয় পাস না, আমি আছি। সত্যি মাদের যে এমন ভয়ের প্রতি সাহস, তা তাদের ভেতর না ঢুকলে বোঝা যায় না। চলো তো শক্তিহীন কতগুলি মানুষ চেয়ে আছে অসহায় চোখে। হঠাৎ একটা মিষ্টি হাসির শব্দে সম্বিত ফিরল সকলের। এ হাসির মধ্যে তো ভয়ের কোনো লক্ষণ নেই। কে হাসছে এমন করে? অদৃশ্য কারোর কণ্ঠস্বর ভেসে এলো অনেক দূর থেকে। কোনো ভয় নেই, এগিয়ে যাও। একটা মেয়েলি শব্দ। কতগুলি প্রেতাত্মা কিছুতেই তোমাদের জীবন্ত রাখবে না বলে ঠিক করেছিল, কিন্তু আমি তাদের আটকেছি। তোমরা দয়া করে এগিয়ে যাও, আমার হাতে বেশি সময় নেই। কথাটি বলল একটি মেয়েলি গলার, একটি অদ্ভুত আচরণের মহিলা, কিন্তু কোথা থেকে বলল কেউ বুঝতে পারল না। এ কি তবে ঈশ্বরের করুণা? সেই অদৃশ্য কণ্ঠস্বরকে প্রণাম জানিয়ে, বা বলতে পারেন কুর্নিশ জানিয়ে, আবার শুরু হলো যাত্রা। দলের সকলেই খুব ভয় পেয়ে গেছে, একমাত্র হিরু আর সোমার কাকু ছাড়া। তারাই সাহস দিয়ে এগিয়ে নিয়ে চলেছে দলটাকে। নির্বিঘ্নে মিয়া বিবির কবরস্থান পেরিয়ে জবাইদিহির কাছে পৌঁছে কয়েক পা এগোতেই একটা দমকা হাওয়ায় ওরা ছিটকে পড়ল জঙ্গলের মধ্যে। হাওয়াটা যেন ওদের উড়িয়ে নিয়ে যেতে চায়। একটা চাপা আর্তনাদ এবং সেই সঙ্গে বাঁচাও বাঁচাও বলে করুণ আবেদন আছড়ে পড়ল এদের চারপাশে। কেউ কোথাও নেই, গাছের পাতাও নড়ছে না। এই কি বিভীষিকা! ঘিরে ফেলল আবার তীক্ষ্ণ একটা চিৎকার, তারপর আবার সেই মিষ্টি গলা, ভয় নেই, এগিয়ে যাও। একদল খুনির প্রেতাত্মা নিজেদের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। তোমাদের দেখে ওরা ভেবেছিল তোমাদেরও নির্মমভাবে খুন করবে ওদের দলবৃদ্ধির জন্য। এতক্ষণ ধরে ওরা তোমাদেরই অনুসরণ করে এগিয়ে আসছিল সুযোগের অপেক্ষায়। আমি ওদের তাড়িয়ে দিয়েছি। ভয় নেই, এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। হঠাৎই সোমা বুঝতে পারল গলাটা অনেকটা চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই সে অতভাবে বুঝতে পারল না। দৈব শক্তির আশ্বাসে আবার শুরু হলো এগিয়ে চলা। পুটেকালীর মন্দিরের কাছে পৌঁছতেই এক দল শিয়াল চিৎকার করে ছুটে এলো এদের দিকে। টর্চের আলো ফেলতেই কোথায় হারিয়ে গেল তারা, কেউ কিছুই বুঝতে পারল না। ঠান্ডা বরফের মতো হাওয়ায় সকলেরই ভেতর পর্যন্ত কেঁপে উঠল। বারবার ভয় পেয়েও এইবার কিন্তু মরিয়া হয়ে উঠেছে দলটা।
আবার জ্বলে উঠল টর্চের আলো। আর সেই আলোয় সবাই দেখল কয়েকটা ছায়া ছায়া কবন্ধ ওদের পথ আগলে দাঁড়িয়ে আছে। সবাইকারই চোখ দাউ দাউ করে যেন অগ্নিকুণ্ডের মতন জ্বলছে। অন্ধকারের মধ্যে যেন মনে হচ্ছে তাদের চোখ দিয়ে রক্ত বিভীষিকা ভেসে উঠছে। তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। রক্তহীন করা একটি রাত তারা কাটাতে চলেছে। তারা কেউ চিৎকারও করতে পারছে না বা অত হাসিও হাসছে না। শুধুমাত্র তাদের দিক থেকে ভেসে আসছে বরফের মতন ঠান্ডা হাওয়া। আবার সেই আগেকার হাসি। হঠাৎই সেই কবন্ধগুলি যেন ছুটতে লাগলো। এরা বুঝলো সেই দৈব শক্তির আবারও আগমন ঘটেছে। ওরা আবার চলতে শুরু করলো সীমান্তের দিকে। মায়ের কাঁধে মাথা রেখে সোমা বলে উঠল, মা, আমার সেই পুতুলটাকে আমরা কি আর কখনো ফিরে পাবো না? মা কিছু বলার আগেই কে যেন খুব কাছ থেকেই বলে উঠল, শাকিলাকে আর খুঁজে পাবে না। সোমা বলল, শাকিলা, তুই কোথায় রে? আমি তোদের সঙ্গেই আছি। নদীতে ডুবে গিয়ে মারা গিয়েছিলাম। নদীর ধারেই থাকতাম একদল প্রেতাত্মার সঙ্গে। সোমা অত্যন্ত ভয়ার্থ স্বরে বলল, তুই আমাদের ছেড়ে এরকম চলে গেলি কেন হঠাৎ? একদিন দেখলাম তুই একটা পুতুল কিনে নদীর ধার দিয়ে তোর কুকুরের সঙ্গে ফিরছিলিস। সোমার একটি কুকুর ছিল পছন্দের। বুঝলাম মেলা থেকে পুতুলটা কিনেছিস। তোকে তো আমি খুব ভালোবাসতাম, তাই ইচ্ছে হলো তোর কাছে যাই, তোর কাছে থাকি। অন্য প্রেতাত্মাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেই পুতুলদের মধ্যেই ঢুকে পড়লাম। তোদের গ্রামে যতবারই আক্রমণ হবে জেনেছি, ততবারই আমি পুতুল থেকে বেরিয়ে নদীর ধারে অন্য প্রেতাত্মাদের সঙ্গে নিয়ে আক্রমণকারীদের মেরেছি। নদীর ধারে বা দিঘির পাড়ে যারা মরেছে আমরাই তাদের মেরেছিলাম। জানিস তো সোমা, কখনো মানুষ মারতে আমি দেখিনি, কিন্তু মারা যাবার পর মানুষ মরতে যে চোখের সামনে এরকম দেখতে হবে তা আমি কল্পনাও কখনো করতে পারিনি। এই দিনটা আমাকে দেখতে হলো। আমার মা এখনো পর্যন্ত আমার জন্য কাঁদে, কিন্তু আমার লাশ এখনো পড়ে রয়েছে সেই নদীর মধ্যেই। কেউ কিন্তু আমাকে উদ্ধারও করতে আসেনি। রাত শেষ হয়ে আসছে, তোরা তাড়াতাড়ি এগিয়ে যা, আমি এখন চলি। বলে শাকিলা প্রায় উধাও হয়ে গেল। দূরের সূর্যটা তখনও লাল আবিরের রং আকাশে ছড়ায়নি। পুটেকালীর মন্দির ছাড়িয়ে আরও 4 মাইল পথ পেরিয়ে ক্লান্ত ক্ষত বিক্ষত দলটা দূরে হিলি সীমান্তের কাঁটাতারের বেড়াটা দেখতে পেল। সবাইকারই মনে যেন আনন্দের উদ্বেগ আর ধরল না। আনন্দে সবাই চিৎকার করে উঠল, আমরা পৌঁছে গেছি! ওই তো সামনে দেখা যাচ্ছে সীমান্ত। চলো সবাই চলো, তাড়াতাড়ি এগিয়ে চলো। অনেক তো হলো, এবার রাতটাও তো পেরিয়ে যেতে হবে। গোটা দলটা শাকিলার ভালোবাসার শক্তি নিয়ে হিলি সীমান্তের কাঁটাতার পেরিয়ে অর্ধমৃত অবস্থায় যখন পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখল, তখন প্রিয় বান্ধবী ও প্রিয় পুতুলের শোকে কেঁদে উঠল সোমা তার মাকে জড়িয়ে ধরে। আকাশের দিকে তাকিয়ে দেখল দূর থেকে আরও দূরে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুতুলটা। দূর থেকে দেখা যাচ্ছে শাকিলাকেও এক অর্ধমৃত অশরীরী অবস্থায় তার দিকে এক নাগাড়ে যে মুচকি হাসছে এবং হাত নাড়া দিচ্ছে। সত্যি এইরকম যে বন্ধুত্ব হতে পারে তা বাস্তবে কখনো চোখে পড়ে না। তা পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের যাদের বাড়ি রয়েছে তাদের সঙ্গে কি কখনো ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা ঘটেছে? ঘটে থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং গল্পটি আপনাদের ভালো লাগলে সেটি একটি লাইক করে আমাকে বুঝতে সুবিধা করে দেবেন, এবং বিগত দিনে আরও এরকম গল্প শুনবার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অল করতে ভুলবেন না। তাতে আমি আরও এরকম ভিডিও বানাতে আগ্রহ পাবো এবং আপনাদেরকে বিনোদন দিতে পারবো। ধন্যবাদ।